আমস্টারডাম শহরে একদিনের মধ্যে আমরা কোন কোন জায়গা দেখলাম এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন। নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি বিদিশা। আমস্টারডাম শহরটি ঘুরে দেখার জন্য খুব বেশি সময় আমরা পাইনি। আগের দিন রাতেই আমরা আমস্টারডাম শহরে এসে পৌঁছেছিলাম। রাতটা এক্সপ্লোর করার পর এখন সকালবেলায় আমরা হোটেলেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি শহরের মেন অ্যাট্রাকশনগুলোকে এক্সপ্লোর করার জন্য। আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটেই এই জায়গাটি পড়ছে, যার নাম হচ্ছে ড্যাম স্কয়ার। এই ড্যাম স্কয়ার হলো ডাচ জাতীয় রাজধানী আমস্টারডামের ঐতিহাসিক কেন্দ্র। আর সামনে যে সাদা স্তম্ভটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ বা দ্য ন্যাশনাল মনুমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1956 সালে যুদ্ধে নিহতদের স্মরণে এই স্তম্ভটি তৈরি করা হয়েছিল। এই ড্যাম স্কয়ারকে ডাচ ঐতিহাসিক কেন্দ্র বলা হয় কারণ এই ড্যাম স্কয়ারের চারিপাশে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক জায়গা, যেমন এক সাইডে রয়েছে রয়্যাল প্যালেস, আর একদিকে রয়েছে নিউ কার্ক বলে এক পুরনো চার্চ, আর এক সাইডে রয়েছে ম্যাডাম তুসো, যেটি হচ্ছে ইউরোপিয়ান মেনল্যান্ডের প্রথম আর বিশ্বের দ্বিতীয় ওয়্যাক্স মিউজিয়াম। এবার আসি ড্যাম স্কয়ারের পরবর্তী অ্যাট্রাকশনের দিকে, যেটা হলো রয়্যাল প্যালেস। নেদারল্যান্ডসে যে 3টি প্যালেস আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্যালেস হলো এই রয়্যাল প্যালেস। ডাচ গোল্ডেন এজ মানে 17 শতকে এই প্রাসাদটি সিটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল। পরে রাজা লুইস বোনাপার্টে এই সিটি হলটাকে রয়্যাল প্যালেস হিসেবে রূপান্তরিত করে এবং রাজার মৃত্যুর পর এই রয়্যাল প্যালেসটি ডাচ হাউসে পরিণত হয়েছে, যেটি সংসদীয় আইনের মাধ্যমে বর্তমান রাজার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনারা যদি এই রয়্যাল প্যালেস এক্সপ্লোর করতে চান তাহলে তার টিকিট অনলাইন আগে থেকে কেটে রাখতে পারেন। আমাদের হাতে যেহেতু একটা বেলা ছিল তাই আমরা রয়্যাল প্যালেসের মধ্যে আর ঢুকিনি। তবে একটু চেক করে নেবেন কোন কোন দিন খোলা থাকে, কারণ ডেইলি আমি যতটা জানি রয়্যাল প্যালেস ওপেন থাকে না। 2-3টে লোক এই ড্যাম স্কয়ারে পায়রাদের খাবার দিচ্ছে, আর বিভিন্ন ট্যুরিস্টদের হাতেও একটু খাবার দিয়ে পায়রাদের সাথে ছবিও তুলে দিচ্ছে। এই ড্যাম স্কয়ারে অবস্থিত আরেকটি মেন অ্যাট্রাকশন হলো ম্যাডাম তুসো, যেটি হচ্ছে একটি ওয়্যাক্স মিউজিয়াম। এটি স্থাপিত হয়েছিল 1970 সালে। বিশ্বের দ্বিতীয় ওয়্যাক্স মিউজিয়াম। প্রথম ওয়্যাক্স মিউজিয়ামটা অবস্থিত হচ্ছে লন্ডনে, যেটি তৈরি হয়েছিল 1835 সালে। এই মিউজিয়ামে যে সকল বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তিগুলো রয়েছে সেগুলি হলো লেডি ডায়ানা, মহাত্মা গান্ধী, বারাক ওবামা, মাইকেল জ্যাকসন, অ্যালবার্ট আইনস্টাইন, পাবলো পিকাসো, ভ্যান গগ, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, থর, হাল্ক, স্পাইডারম্যান আর মেসি। তার সাথেও রয়েছে আরো অনেক ব্যক্তির স্ট্যাচু। ড্যাম স্কয়ারে অবস্থিত আরেকটি অ্যাট্রাকশন হলো নিউ কার্ক চার্চ। কার্ক হচ্ছে একটি ডাচ শব্দ যার মানে হচ্ছে চার্চ বা গির্জা, আর নিউ মানে হচ্ছে নতুন। 15শো শতাব্দীতে সেন্ট নিকোলাস চার্চের পর আমস্টারডামে এটি ছিল দ্বিতীয় চার্চ। এটি হলো চার্চের পেছন দিকের ভিউ, আর সাইডেই রয়েছে রয়্যাল প্যালেস। এবার আসি পরবর্তী অ্যাট্রাকশন ম্যাগনা প্লাজা, যেটি হলো একটি শপিং মল যা নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। প্রথমে এটি ডাচ পোস্ট অফিস ছিল। 1987 সালে এই ডাচ পোস্ট অফিসটি একটি সুইডিশ রিয়েল এস্টেটের কাছে 3.2 মিলিয়ন টাকায় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
পরবর্তীকালে 1991 সাল থেকে এই পোস্ট অফিসটি ম্যাগমা প্লাজা নামে শপিং মলের কাজ শুরু হয় এবং 27 আগস্ট 1992 সালে এই ম্যাগনা প্লাজা উদ্বোধন হয়। উত্তর হোল্যান্ডের ডাচ প্রদেশে অবস্থিত এই আমস্টারডাম শহরটিকে উত্তরের ভেনিস বা ভেনিস অফ নর্থ বলা হয়। এই শহরটি ক্যানেলের জন্য বিশ্ববিখ্যাত। আমস্টারডাম শহরে টোটাল 165টি ক্যানেল আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 75 কিলোমিটার আর 1281টা ব্রিজ রয়েছে। আর এই নর্থ অফ ভেনিসে এসে বোট রাইড করবেন না, চেষ্টা করবেন বোট রাইডের টিকিট আগে থেকেই বুক করে রাখার। আর সেটা যদি একান্তই না করতে পারেন তাহলে সেন্ট্রাল স্টেশনের সামনে থেকে এখানে বোট ছাড়া হয়, এখান থেকেও আপনারা টিকিট বুক করে বোট রাইডের মজা উপভোগ করতে পারেন। আমস্টারডাম শহরে 165টি ক্যানেলের মধ্যে 3টি সবথেকে জনপ্রিয় আর সুন্দর ক্যানেল হলো এম্পায়ার্স ক্যানেল, প্রিন্স ক্যানেল অ্যান্ড হেরেনগ্রাট ক্যানেল। এবার আসি আমস্টারডামের সবথেকে জনপ্রিয় অ্যাট্রাকশন। হ্যাঁ, সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে ওয়েস্টারকার্ক। আমস্টারডাম শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত এই ওয়েস্টারকার্ক চার্চটি 1620 থেকে 1631 সালের মধ্যে তৈরি হয়েছিল। এই বিল্ডিংটি রেনেসাঁস স্টাইলে তৈরি হয়েছিল। এই চার্চটির সামনে রয়েছে বিখ্যাত ক্যানেল প্রিন্সেস গ্রাচ বা প্রিন্স ক্যানেল, আর এক সাইডে রয়েছে গেইজার গ্রাচ ক্যানেল। এই ওয়েস্টারকার্কের সামনে দিয়ে হেঁটে গেলেই আমস্টারডামের আরেকটি বিখ্যাত জায়গা সামনে পড়বে, সেটা হচ্ছে অ্যান ফ্র্যাঙ্কের বাড়ি। আমরা কম বেশি সবাই অ্যান ফ্র্যাঙ্কের নাম শুনেছি। অ্যানা ফ্র্যাঙ্কের জীবনী নিয়ে একটা নেটফ্লিক্সে সিনেমাও আছে। আর যদি আপনারা একান্তই না জেনে থাকেন, চলুন আমি একটু বলে দিই অ্যানা ফ্র্যাঙ্ক কে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে যখন নেদারল্যান্ডস নাজি সৈন্যদের দখলে চলে আসে, তখন ইহুদি এক পরিবার 2 বছর তাদের বাড়িতে লুকিয়েছিল। সেই ইহুদি পরিবারে একটি 14 বছরের মেয়ে ছিল, সেই মেয়েটি হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্ক। অ্যানা ফ্র্যাঙ্ক 13 বছর বয়স থেকে তার ডায়েরি লিখতে শুরু করে। সে তার ডায়েরিতে লিখে গেছিল সে আর তার পরিবার সেই বাড়িতে লুকিয়ে থাকা সময় কিভাবে ছিল আর কিভাবে অ্যাডজাস্ট করতে হয়েছিল। লুকিয়ে থাকার 2 বছর পর তাদের সপরিবারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বার্গেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে। 1945 সালে এই অ্যানা ফ্র্যাঙ্ক অনাহারে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যায়। আর সামনে যে সবুজ দরজাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্কের বাড়ি। আর বাড়ির মধ্যে তার ডায়েরিটি আপনারা গেলে দেখতে পাবেন। আর যদি আপনারা অ্যানা ফ্র্যাঙ্কের বাড়িতে যেতে চান তাহলে তার টিকিটও আগে থেকে বুক করতে হবে। আমি বলবো অবশ্যই একবার বাড়িটা দেখার চেষ্টা করবেন। এবার আমরা অ্যানা ফ্র্যাঙ্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা হেঁটে এগিয়ে যাচ্ছি সেই বিখ্যাত প্রিন্স ক্যানেলের উপর অবস্থিত একটি ব্রিজে, যে ব্রিজে আমাদের বলিউডের অনেক মুভিরই শুটিং হয়েছে, যেমন কঙ্গনা রানাওয়াতের ফেমাস মুভি কুইন, হাম তুম, বাওয়াল, আর শাহরুখ খানের জব হ্যারি মিট সিজল মুভির অনেক সিনই এই ব্রিজ থেকে আপনারা দেখতে পাবেন। প্রিন্স ক্যানেলের উপর অবস্থিত এই ব্রিজ থেকে ওয়েস্টারকার্ক চার্চটি দেখতে বেশ সুন্দর দেখায়।
আর এই দৃশ্যের জন্যই এই ব্রিজটি যথেষ্ট জনপ্রিয় ছবি তোলার জন্যে। তাই ছবি তোলার জন্য আমরা দুজনও চলে এসেছি এই ব্রিজের উপর। এখন প্রায় দুপুর 12:30-1টা বাজতে চললো। সকালবেলায় যে ব্রেকফাস্ট করেছিলাম এখন আমাদের আর তা পেটে নেই, তাই এখন আমরা হাঁটা পথ ধরে সেন্ট্রাল স্টেশনের সামনে যে বাজার দোকানগুলো আছে সেই দিকেই এগিয়ে চলেছি। ওখানে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে আমাদের। এখন শরৎকাল হওয়ায় ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিতেই গাছের পাতাগুলো এখন হলুদ হয়ে যায়, দেখতে ভারী মিষ্টি দেখায়। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সামনে যে কুমড়োর মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কুমড়ো বা কোনো ফল বা কেক না, এগুলো হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ডাচ চিজ। আর এই চিজের দোকানের পাশেই রয়েছে একটা গিফটসের দোকান, যেখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে ফ্রিজ ম্যাগনেট খুঁজছে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন চেষ্টা করি সেখান থেকে একটা কিংবা দুটো ফ্রিজ ম্যাগনেট নেওয়ার। বাড়ির লোকের জন্যে বা বন্ধু বান্ধবের জন্যে যদি আপনারা কিছু এখান থেকে নিয়ে যেতে চান, আরো অনেক রকমের এখানে গিফট অ্যাভেলেবেল আছে। শেষে আমরা এই দোকান থেকে 5 ইউরোতে দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। সামনে রয়েছে আমস্টারডামের আরেকটি জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে ক্যাসিনো। আমরা নেদারল্যান্ডস আসবো আর নেদারল্যান্ডস ফ্রাইজ খাবো না তা কি হতে পারে? সেই জন্যে আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছি লাইনে। এখানে ক্যাশ পেমেন্ট করতে হলে নোটটিকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর যত টাকা বিল হবে সেই টাকাটা কেটে নেবে আর বাকিটা মেশিন ফেরত দিয়ে দেবে। আগেরবার বেলজিয়াম ট্রিপে গিয়ে বেলজিয়াম ফ্রাইজ খাওয়াটা আমাদের মিস হয়ে গেছিল, তাই এটা আমরা আগে থেকেই ভেবেছিলাম এবার যাই হোক নেদারল্যান্ডস ফ্রাইজ খাওয়া অবশ্যই ভুলবো না, যেভাবেই হোক আমরা এবার খাবো। কিন্তু খাওয়ার পর দেখলাম আমরা যে অর্ডিনারি ফ্রেঞ্চ ফ্রাই খাই তার থেকে পুরোই আলাদা খেতে আর খুবই সুন্দর খেতে। আজকে আমাদের আমস্টারডাম থেকে একদম নেদারল্যান্ডসের নর্থে গ্রনিঙ্গেন বলে একটা সিটি আছে, ওই সিটিতে যাওয়ার প্ল্যান আছে। তো আমাদের বাসের টাইম 5টা, এখনো আমাদের হাতে 2 ঘন্টা আছে, তাই ভাবলাম 2 ঘন্টায় একটু বাজারটাই ঘুরে দেখে নিই। এর মধ্যে একটা ক্যান্ডি শপ দেখতে পেলাম, তো ক্যান্ডি শপের ভেতরে গেছিলাম কিছু ক্যান্ডি নেওয়ার জন্য, কিন্তু শেষে কোনো ক্যান্ডি সেইভাবে আমাদের ভালো লাগলো না বলে আর নেওয়া হয়নি। আমাদের হোটেল থেকে হাঁটা পথে 5 মিনিট লাগে এই রেড লাইট এরিয়াটি আসতে। যেহেতু আমাদের হাতে এখনো 1 ঘন্টা মতো সময় ছিল, তাই ভাবলাম দিনের আলোয় এই রেড লাইট এরিয়াটি ঠিক কেমন দেখায় একটু দেখে আসা হোক। তবে গিয়ে এক অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। আমাদের ধারণা ছিল না রাতের অন্ধকার ছাড়াও দিনের আলোতেও রেড লাইট এরিয়াতে জানালায় সেসব মহিলাদের দেখা যায়, এই ধারণাটা আমাদের ছিল না। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেন্ট নিকোলাস ব্যাসিলিকা, আমস্টারডামের ওল্ড সেন্টার জেলায় অবস্থিত, যেটি আমস্টারডাম রেলওয়ে স্টেশনের খুব কাছে। এটি হলো একটি রোমান ক্যাথলিক চার্চ। রেড লাইট এরিয়ার এক প্রান্তের এক ব্রিজের উপর থেকে এই সেন্ট নিকোলাস চার্চটিকে দেখতে অপূর্ব লাগে। আর এই চার্চেই সামনে রয়েছে ওড কার্ক। এই ওড কার্ক বা ওড চার্চটি হচ্ছে আমস্টারডামের সবথেকে পুরনো চার্চ, যেটি 1213 সালে নির্মিত হয়েছিল।
আমস্টারডামের আরেকটি জনপ্রিয় মিউজিয়াম হলো রিক্স মিউজিয়াম। আমাদের যাওয়ার টাইম হয়নি, কিন্তু আপনারা যদি আমস্টারডাম ভ্রমণের প্ল্যান করেন তাহলে আপনারা আপনাদের বাকেট লিস্টে এই মিউজিয়ামটা অবশ্যই রাখবেন। যদি আপনারা এই মিউজিয়ামে যেতে চান, অনলাইন থেকে টিকিটটি বুক করে নেবেন। আমস্টারডামের আরেকটি মাস্ট ভিজিট হলো এই ভ্যান গগ মিউজিয়াম। বিশ্ববিখ্যাত এই ডাচ পেন্টারের এই পেন্টিংগুলো একবার হলেও আমাদের চোখে অবশ্যই পড়েছে। আপনাদের সময় থাকলে আগে করে টিকিট বুক করে এই ভ্যান গগ মিউজিয়াম যেতে ভুলবেন না। এখন আমরা বেশি সময় নষ্ট না করে হোটেলের দিকে এগোচ্ছি, কারণ আমাদের বাস আছে, বাসটাকেও আমাদের ধরতে হবে। এই হোটেলে আমাদের রুম সকাল 11টার মধ্যেই ছেড়ে দিতে হয়েছিল, তাই আমাদের লাগেজপত্র এই হোটেলের লকারে রেখে আমরা সারাদিন ঘুরে বেরিয়েছিলাম। তবে এই লকারে রাখার জন্য ব্যাগের একটা অ্যামাউন্ট দিতে হয়। এই লকারের 3 রকমের সাইজ হয়, স্মল, মিডিয়াম আর লার্জ। যেহেতু আমাদের দুটো ট্রলি ছিল, তাই আমাদের লার্জ সাইজের লকার নিতে হয়েছিল, যেটা আমরা 6 ঘন্টার জন্য নিয়েছিলাম আর 5.5 ইউরো পে করেছিলাম। এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। ওখান থেকে আমরা ট্রেন ধরে স্লটারডিক বাস স্ট্যান্ড যাব বাস ধরার জন্যে। কিন্তু এখন আমাদের হালকা খিদে পেয়েছে, তাই ট্রেনে ওঠার আগে একটু খাবার প্যাক করে নেব, তারপরে রওনা দেব স্টেশনের দিকে। এর পরের ভিডিওতে থাকবে আমস্টারডাম থেকে গ্রনিনগেন যাওয়ার একটু গল্প, কিছুটা বেশি ইনফরমেশন, আর শহরের মধ্যে যদি আপনারা ট্রান্সপোর্ট ইউজ করেন তার কিছু সহজ পদ্ধতি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আর সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ধন্যবাদ।